জীবনের চলমান স্রোতে আসা যাওয়ার কোনো বিরাম নেই। আসার আনন্দ যেমন অফুরান, ঠিক তেমনই যাওয়ার বেদনাও অন্তহীন। পৃথিবীর এই রঙ্গমঞ্চে সকলেই অভিনেতা। এক একটি জীবন কাহিনী ঠিক যেন এক একটি উপন্যাস, যেখানে হাজার হাজার চরিত্রের সমাবেশ। কেউ পূর্ণিমার জ্যোৎস্নায় প্লাবিত হয়, কেউ নিমজ্জিত হয় অমাবস্যার অন্ধকারে। সেই আলো অন্ধকার পরিমাপ করার দুঃসাধ্য কোনো মানুষের নেই বলেই আমার ধারণা। তাকে প্রকাশ করার ক্ষমতাও অকল্পনীয়। তবুও মহান মহান ঔপন্যাসিক, কথা সাহিত্যিকদের হাত ধরে অগণিত উপন্যাস রচিত হয়েছে ও বর্ণিত হয়েছে কত অজস্র অসাধারণ চরিত্র। আমাদের ঐকান্তিক প্রচেষ্টা দ্য লাস্ট জার্নি নামক ছোট গল্পটি আপনাদের যদি ভালো লাগে তবে অবশ্যই উৎসাহ দিয়ে অনুপ্রাণিত করবেন, এই আশা রাখছি। আপনাদের ভালোবাসা ছাড়া আমাদের এই প্রচেষ্টা নিরর্থক। শ্রোতাবৃন্দ, লেখকের সঙ্গে সঙ্গে আমাদেরও আশা ও ভরসা। গল্পের লেখিকা শর্মিষ্ঠা মজুমদার ওরফে নূপুর, গল্প পাঠে আমি তাজ, সঙ্গে রইল নির্মলের চরিত্রে প্রদ্যুৎ নাথ, আয়েশা বা মীরার চরিত্রে পৃথা মণ্ডল, চাওয়ালার চরিত্রে প্রদ্যুৎ নাথ। চলুন তাহলে শুরু করা যাক। ঠান্ডায় হাত পা জমে যাচ্ছে নির্মলের। রেডিয়াম ঘড়িটা উল্টে একবার দেখে নেয়। জলজল করছে সময়, রাত 12:05। ট্রেনটা ঠিক একটাই পাশ করে এখান দিয়ে, এক্সপ্রেস ট্রেন। কোনো মতে শরীরটা সাহসে ভর দিয়ে ট্রেনের সামনে ছুঁড়ে ফেলতে পারলেই হলো, ব্যাস একদম শেষ যাত্রা। এর আগেও দুদিন এসেছিল, কিন্তু সাহসে কুলায়নি। আজ তাই পুরো দমে মাল খেয়ে লোড হয়েই এখানে এসেছে। এই জায়গাটা নির্জন বলেই রেলে মাথা দিতে সুবিধা। এর আগেও বহু লোক এখানে সুইসাইড করেছে, তাই ভয়ে কেউ এদিকে আসতে চায় না। রেল পুলিশ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এখানে সুইসাইড করতে এসে ধরা পড়লে শুধু জরিমানা নয়, জেল পর্যন্ত হবে। একটা সাইনবোর্ডও টাঙানো, কিন্তু যাদের মৃত্যু হয় নেই তাদের আবার জরিমানার ভয়, জেলের ভয়। ঠান্ডার মধ্যেই ভেবে হাসে নির্মল। নেশাটা বাড়ছে, যাক এখনো তার হাসি পায়। সে তো ভেবেছিল জীবন থেকে সব হাসি বিদায় নিয়েছে তার শাশ্বতীর সঙ্গে। উফ, কখন যে ট্রেনটা আসবে। তার জীবনের দ্য লাস্ট জার্নি। ওরকম মনে হয়। চমকে ওঠে নির্মল। সে তো মনে মনে বলেছে, তবে এবার কে উত্তর দেয়? তাও এত রাতে, তাও এ তো কোনো মেয়ের কণ্ঠস্বর। আর সে তার মনের কথাই বা জানলো কিভাবে? বসে থেকে থেকে সে কি ঘুমিয়ে পড়েছে আর ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে, নাকি মরেই গেছে? সে শুনেছিল মরে গেলেও মানুষ কিছুক্ষণ টের পায় না সে মরে গেছে। কিন্তু কোথায় ট্রেন আসতে দেখা গেল না, ট্রেনের সেই চোখ ঝলসানো আলো চোখে পড়ল না, এমনকি ট্রেনের আওয়াজ পর্যন্ত শুনতে পায়নি। তবে মনের ভুল হবে, আওয়াজটা আবার ভেসে আসে, এবার একদম ওর পাশ থেকে। আপনি ঘুমাননি আর আপনি কাটাও পড়েননি। আসলে ট্রেন আসতে এখনো অনেক দেরি, তাই ভাবলাম আপনার সাথে একটু জমিয়ে গল্প করা যাক। যা ঠান্ডা, গল্প করতে করতে সময়টা কেটে যাবে, তাই বলছিলাম। ওরকম মনে হয়। নির্মল বলল, আপনি এত রাতে এখানে কি করছেন? আর তাছাড়া আপনার আসার আওয়াজও তো পাইনি। আর আমি তো সব মনে মনে বলেছি, আপনি জানলেন কি করে? এবারে একটা খিলখিল হাসির শব্দ, তারপর আবার বলে, মরতে বসেছেন তবু কৌতূহল দেখো,
কত প্রশ্ন। প্রথমত, আপনি যে কারণে, আমিও সে কারণে এখানে। পার্থক্য, আমি অনেক আগেই আপনার ওই লাস্ট জার্নি শেষ করে ফেলেছি, তাই আপনি আমার আসার ব্যাপারটা টের পাননি। আর সেজন্যই আমি ঠিক মনের কথা বুঝতে পারি। নির্মল হেসে বলল, ও, তার মানে আপনি বলতে চাইছেন আপনি মরে গেছেন, তাও আবার এই ট্রেনে গলা দিয়েই? মেয়েটাও তেমনই হেসে বলল, বলতে চাইবো কেন, আমি সত্যি মরে গেছি। যাই হোক, আপনার কিসের এত দুঃখ যে আপনিও ট্রেনে গলা দিতে চান? যদি অবশ্য আপত্তি না থাকে তবেই বলুন। নির্মল হেসে বলল, আপত্তি নেই, তবে আপনি মানুষটা, ও সরি, ভূতটা বড় ইন্টারেস্টিং। আগে আপনার মৃত্যুর কারণ শুনি, তারপর বলছি। এবার মেয়েটার গলা একটু গম্ভীর আর করুণ শোনালো। বলল, জানেন, আমি বৈষ্ণব ঘরের মেয়ে, নিরামিষ ভোজি। গোবিন্দের সেবা আর পড়াশোনা নিয়েই ভালো ছিলাম। হঠাৎ প্রেমে পড়লাম। সে কি ভালোবাসা আপনি ধারণা করতে পারবেন না। নিজেকে শ্রী রাধা আর তাকে কৃষ্ণ বলে মনে হতো। যত বাধা আসতো ভাবতাম রাধার মতো ঈশ্বর যেখানে কলঙ্কিত, আমি তো সেখানে মানবী। তখন কি বুঝেছি, মানুষের মধ্যে ঈশ্বর যেমন থাকে তেমনি শয়তানের বাস। কে যে কখন কোন রূপে ধরা দেবে বোঝা মুশকিল। বাড়িতে যত বাধা দিতে লাগলো, গোবিন্দের উপর আস্থা ছেড়ে বিদ্রোহী হয়ে উঠলাম। তারপর একদিন বাড়ি ছেড়ে পালালাম। 1 মাস খুব সুখে ছিলাম। বিশ্বাস করুন, মনে হলো স্বর্গ যদি কোথাও থাকে তবে এখানেই। তারপর একদিন চোখ খুলে দেখলাম একটা অজানা জায়গায় আমার স্বামী নেই। এরপর মদ মাংস খাওয়া থেকে রোজ 7-8টা পুরুষের বিছানায় রাত কাটাতে হতো। আমার স্বামী আমায় বেশ্যাপল্লীতে বেচে দিয়েছিল। প্রতিদিন যে কি অত্যাচার সহ্য করেছি কি বলবো। রোজ গোবিন্দকে ডেকেছি, কিন্তু যে পাপ আমার, তার জন্য গোবিন্দ কি করবে? এরপর ওই জীবনই মানিয়ে নিলাম। বড় বড় হোটেলে আমাদের পাঠানো হতো। একদিন কোনো মতে ওখান থেকে পালিয়ে একদম ট্রেনের নিচে। আপনার কথায় দ্য লাস্ট জার্নি। নির্মল বলল, চা, শেষ পর্যন্ত মরেই গেলেন? মেয়েটা হেসে বলল, না, ওই জন্যই তো বললাম ওরকম মনে হয়। ট্রেনের ধাক্কায় 2টো পা, একটা হাত উড়ে গেছিল। মেরুদণ্ড ভেঙে গেছিল। প্রথমে তো জ্ঞান হারিয়েছিলাম, তারপর যখন জ্ঞান এলো, সে কি যন্ত্রণা বলে বোঝাতে পারবো না। যন্ত্রণাতেই একবার করে জ্ঞান হারাই, আবার জ্ঞান ফিরলে একটু জলের জন্য ছটপট করি। ওই ভয়ঙ্কর অবস্থায় সকালে যখন আমায় আবিষ্কার করলো, আমাকে হাসপাতালে নিয়ে যেতে ভয় পাচ্ছিল ওরা। এদিকে জলের জন্য আমার হাহাকার, সে কি যন্ত্রণা। অবশেষে হাসপাতালে 3-4 ঘন্টা থাকার পর আমার মৃত্যু হয়। নির্মলের মেরুদণ্ড পেয়ে একটা ঠান্ডা স্রোত পেয়ে যায়। যদিও ও বোঝে কেউ হয়তো ওর মতোই মরতে এসে ওর সঙ্গে ইয়ার্কি করছে, হয়তো তারও মরার সাহস নেই,
কিন্তু এসব শুনে নির্মলের নেশা ছুটে গেছে। সত্যি তো, যদি মৃত্যু না হয়ে হাত পা কেটে বাদ যায়, যদি চিরদিনের মতো পঙ্গু হয়ে পড়ে থাকি, তবে তবে তা তো মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। মেয়েটা বলে। সেটাই তো বলছি। নির্মলের চমকে ওঠার কারণ এগুলো তার ভাবনা, সে আওয়াজ করে প্রকাশ করেনি। মেয়েটা বলে, কই, তুমি কেন মরতে এসেছো বলো? নির্মলের গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, তবু সে কোনো মতে বলল, আমার চাকরি বাকরি হচ্ছে না বলে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে। এবার মেয়েটা হাসে, বলে, শুধু এই কারণে? কেন? গার্লফ্রেন্ড ছাড়া তোমার জীবনে আর কেউ নেই গুরুত্বপূর্ণ, যার জন্য বাঁচা যায়? তোমার বাবা মা? তাছাড়া ধরো মরার পর আমার মতো ভূত হয়ে খবর পেলে তোমার চাকরি হয়ে গেছে, অথবা তোমার গার্লফ্রেন্ড নিজের ভুল বুঝতে পেরে তোমার সঙ্গে সংসার করতে চায়, তখন কি করবে? তুমি চাইলেও তো আর ফিরে আসতে পারবে না। নির্মল চুপ করে থাকে। এমনিতেই মেয়েটার মুখে মৃত্যুর বিভৎস রূপের কথা শুনে তার সব নেশা কেটে গেছে। তারপর আবার না বলতেই মেয়েটা মনের কথা সব জেনে গেছে নিজের থেকেই। এই সময় দূরে ট্রেনের হুইসেল শোনা যায়, সঙ্গে ট্রেনের তীব্র আলো। ছিটকে সরে আসে নির্মল। মেয়েটা হেসে ওঠে, তারপর বলে, বাড়ি যাও, ভালো করে ঘুম দাও। চাকরি না পেলে ব্যবসা শুরু করো ছোটখাটো। কোনো রকমে বাড়ি ফিরে আসে নির্মল। ফেরার সময় মনে হয় মেয়েটার নাম তো জিজ্ঞেস করা হয়নি, কিন্তু ফিরে যাবার সাহস নেই। পরের দিন সকালে নির্মলের মা নির্মলকে ডেকে কী সব বলে যাচ্ছে, কিন্তু কালকের ঘটনার পর নির্মলের মাথা ভার, কিছুই ঢুকছে না মাথায়। এরপর যখন শাশ্বতীকে দেখে তখন হতবাক হয়ে যায়। একটা বড় সড়ো সুটকেস নিয়ে চলে এসেছে সে। নির্মলের সঙ্গেই থাকবে, বাড়িতে আর ফিরে যাবে না। সে নিজেই বাপের হোটেলে খায়, ওকে খাওয়াবে কি সে নিয়ে ভাবছে। ঠিক তখনই কাকতালীয়ভাবে তার ভাই একটা পেপার নিয়ে এসে নির্মলকে দেখায়। তাতে নির্মলের নাম লেখা। সে টপারদের মধ্যে একজন চাকরির পরীক্ষায়। নির্মল মনে মনে ভাবে, ভাগ্যিস সে পৃথিবীটার সঙ্গে কাল রাতে দেখা হয়েছিল। সে একটা ফুলের তোড়া নিয়ে আবার ওই সুইসাইড পয়েন্টে যায় তার চাকরির খবর দিতে। কিন্তু দিনের বেলায় কি তাকে পাবে? যার জন্য আজ তার দ্য লাস্ট জার্নি বরং নিউ অ্যান্ড হ্যাপি জার্নিতে পরিণত হয়েছে। এখানে এসে একটা চায়ের দোকানে বসে। মেয়েটার নামও জিজ্ঞেস করা হয়নি, তবে কাউকে জিজ্ঞেস করলে বলতে পারত। চাওয়ালা বয়স্ক, সে জানলেও জানতে পারে। সাহসে ভর দিয়ে নির্মল জিজ্ঞেস করে, আচ্ছা কাকা, তুমি তো এখানে অনেক বছর দোকান দিয়ে রয়েছো, তো কখনো এমন কেউ এখানে সুইসাইড করেছে যে সুইসাইড করেছিল আর যার হাত পা কেটে গিয়েছিল পুরোপুরি? চাওয়ালা ওর দিকে গভীর দৃষ্টিতে তাকায়, তারপর বলে, ও, তুমিও সুইসাইড করতে এসেছিলে? আয়সা ভাসিয়েছে। ওই যে দূরে ওর কবর, বিয়ের আগের নাম ছিল মীরা, খুব কৃষ্ণ ভক্ত ছিল। শুধু তোমাকে নয়, কতজনকে যে মেয়েটা বাঁচালো নিজে মরে গিয়েও। ওই যে ওখানে কবরে ফুল দিয়ে এসো, অনেকেই আসে ওকে সম্মান জানাতে ফুল দিয়ে। তাই তো এই ভয়ঙ্কর জায়গাতেও আমার দোকান চলে। নির্মল হতবাক হয়ে যায়। উঠে কবরের ওখানে যেতে যাবে, দোকানদার ডেকে বলে, তা নতুন জীবন পেয়েছো বাবা, নষ্ট করো না, বাঁচার মতো বাঁচো কেমন? নির্মল চলে যেতেই দোকানদার গুমটির মধ্যে ঢুকে বলে,
এই নিয়ে 60 জন হলো। কতজনের প্রাণ বাঁচালি তুই মা? একটা শীর্ণকায় বিছানায় লেগে যাওয়া শরীর বলে, অ্যাসিড অ্যাটাকের পর আর সেই যন্ত্রণায় ট্রেনের নিচে সুইসাইড করতে যাবার ফলে তো এই হাল। মুখটা থেতলে গেছে। তুমি ছাড়া তো দিনের বেলা কাউকে মুখ দেখাতে পারি না বাবা, তাই রাতেই ওদের বাঁচাতে পেরে আমি খুশি। যেভাবে একদিন তুমি আমায় বাঁচিয়েছিলে। আর সবটাই তো সত্যিই বলি, ওই মরে যাওয়া ছাড়া। কিন্তু বেঁচে বেঁচে কি আছি আমি জানো? এখন যেন কিভাবে ওদের মনের কথাও বুঝতে পারি। সবার জীবনে শেষের গল্পটা বোধহয় এক, দ্য লাস্ট জার্নি। দোকানদার হেসে বলে, না, দ্য নিউ অ্যান্ড হ্যাপি জার্নি আমাদের বাপ বেটির মতো। মেয়েটা হেসে বলে, একটু ঘুমিয়ে নি, আবার রাতে পাহারা দিতে হবে। দোকানদার হেসে বেরিয়ে আসে। অনেক খরিদ্দার আসবে তাদের দ্য লাস্ট জার্নির হিরোইনের সঙ্গে দেখা করতে, কবরে ফুল চড়াতে। ওই জন্যই ব্যবসাটা চলছে তার। কি অদ্ভুত, তাই না? আবার আসবো অন্য কোনো গল্প বা কোনো ইন্টারেস্টিং বিষয় আপনাদের শোনাতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশনটা পেয়ে যান।